আমরা জানি সারা পৃথিবীর মানুষ এক ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে আছে। তো সেই দুঃসময়ের মধ্যে থেকেও আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করছি। তো শিক্ষাও আমাদের একটি মৌলিক চাহিদা। আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষা কার্যক্রমগুলোকে ঠিক রাখার জন্য, আমাদের পাঠ্যক্রমটাকে অনলাইন ভিত্তিক করার জন্য। তো আজকে সেই প্রয়াসে আমরা শুরু করছি আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস। সবাইকে স্বাগত অনলাইন ভিত্তিক ক্লাসে। আজকে আমার আলোচ্য বিষয় সমাজ। সমাজটা একটা খুব সহজ একটা বিষয়। আর অনেকে এটাকে একটু মস্করা করে 6 মাসও বলে, অর্থাৎ সমাজ শিখতে নাকি 6 মাস সময় লেগে যায়। আসলে এত বেশি সময় লাগার কোনো কারণ নাই, আমরা খুব সহজেই সমাজটা শিখবো। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। আমরা দেখলাম করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে প্রবাসীরা আসা শুরু করলো। এরকম বিলাত থেকে অনেকে ফেরত আসতো। আমরা একটা বাক্য লিখলাম, বিলাত থেকে ফেরত। এখন এই বিলাত থেকে ফেরতটাকে আমরা বলতে পারি বিলাত ফেরত। বিলাত হচ্ছে ইংল্যান্ড, আর ইংল্যান্ড থেকে ফেরত আসতো। তো আমরা উদাহরণের মাধ্যমে সমাজটাকে একটু ভালো করে বুঝে নিব। বইয়ের মতো হচ্ছে ফর্মাল ওয়েতে যাব না। আচ্ছা দেখি আমরা বিলাত থেকে ফেরত কি হচ্ছে, আমরা বিলাত ফেরত বলতে পারি। তাহলে এখানে কি কি ঘটলো? বিলাত থেকে ফেরত হচ্ছে একটা বাক্য, আর বিলাত ফেরতটা হচ্ছে একটা পদ। তাহলে সমাসের মধ্যে কি ঘটে? যে বাক্য থেকে পদ হয়ে যায়। আবার আরো কি কি ঘটলো আমরা দেখলাম, যে বিলাত থেকে ফেরত একটা পুরো বাক্য, আর বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে বলা হয় পদ। আমরা ছোটবেলায় জেনেছি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় পদ। তাহলে এই বিলাত একটি পদ, ফেরত একটি পদ, থেকে একটি পদ, তো সবগুলো পদ মিলে হলো একটা পদ, বিলাত ফেরত। তাহলে এটাকে আমরা বলতে পারি সমস্ত পদ, যেহেতু সবগুলো পদ দিয়ে হলো একটি পদ, আর সেই পদটাকে আমরা নাম দিলাম কি? সমস্ত পদ। তাহলে যখন আমরা এই বাক্যটা পেলাম, এই বাক্যটাকে হচ্ছে আবার তিনটা কথা বলা যায়: ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য থেকে কি হলো? সমস্ত পদ হলো। আর সমস্ত পদটাকে ভাঙলে আমরা কি পাই? একটা বড় বাক্য বা একটা বাক্যাংশ নিতে পারি, সেটা হচ্ছে বিলাত থেকে ফেরত হলো। আচ্ছা, তাহলে আর কি কি ঘটলো এখানে আমরা দেখি। যে বিলাত থেকে ফেরত একটা বাক্য ছিল, সেটা সংক্ষেপ হলো, সংক্ষেপ হয়ে বিলাত ফেরত হয়ে গেল। আবার বিলাত থেকে ফেরত হচ্ছে মিল ঘটলো, বিলাত এবং ফেরতের মিল ঘটলো, তাহলে আমরা বলতে পারি মিলন। আবার দেখলাম আমরা একাধিক পদ থেকে একটা পদ হলো, তাহলে সেটা কি হলো? একপদীকরণ। তাহলে আমরা সমাস অর্থ কি বলতে পারি? সংক্ষেপ, মিলন, একপদীকরণ। আবার এই যে দেখো, এই বিলাত এবং ফেরত যার সমস্ত পদের মধ্যেও আছে, আবার ব্যাস বাক্যের মধ্যেও আছে। তাহলে যেহেতু পুরো সমাজটা জুড়েই হচ্ছে এই পদটা আছে, তাহলে এগুলোকে বলতে পারি সমসমান পদ। এগুলোকে বলা যায় সমসমান পদ। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমি পুরোটা একসাথে করে দিব। তাহলে বিলাত থেকে ফেরত হচ্ছে আমাদের ব্যাস বাক্য। ব্যাস বাক্যের তিনটা নাম, একটা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আর ব্যাস বাক্য থেকে আমরা পাই সমস্ত পদ, অর্থাৎ এই সবগুলো পদ মিলে একটা পদ হয়ে গেল, সেটাকে বলা হয় কি? সমস্ত পদ। আর সমস্ত পদের মধ্যে কয়টা অংশ দেখো, একটা হচ্ছে শুরুতে আছে, একটা হচ্ছে শেষে আছে, দুইটা অংশ। তাহলে এই দুইটা অংশের প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ, আর শেষ অংশটাকে বলা হয় পরপদ। পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। আচ্ছা, এবার আমরা দেখি এখানে আমরা কি কি পেলাম। আমরা পেলাম সমসমান পদ, ব্যাস বাক্য, তারপরে পেলাম হচ্ছে সমাসের অর্থটা, তারপরে আছে এখানে সমস্ত পদ, পূর্বপদ, পরপদ। তাহলে এই অংশটা যদি আমি বাদ দেই, এই অংশটা বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে পূর্বপদ, পরপদ, সমস্ত পদ তিনটা, ব্যাস বাক্য চারটা, সমসমান পদ পাঁচটা। তাহলে এই পাঁচটা অংশ নিয়ে মূলত হচ্ছে সমাস। আর এই পাঁচটা অংশকে একসাথে বলা হয় সমাসের প্রতীতি। তাহলে সমাসের প্রতীতি হলো পাঁচটি। আচ্ছা, এখন হচ্ছে আমরা বইয়ের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটার মধ্যে যাব। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন। এখন সংক্ষেপটা, মিলনটা কার মধ্যে ঘটে? পদের মধ্যে ঘটে। আমরা দেখলাম একাধিক পদ মিলে হচ্ছে একটা পদ হলো, আর একাধিক পদ মিলে যখন একটা পদ হবে তখন সেটা কি হয়ে যাবে? সমাস হয়ে যাবে। অর্থাৎ পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদকে একপদীকরণের যে প্রক্রিয়াটা, সেটি হচ্ছে কি? সমাস। আর সমাসটা যেহেতু শব্দ নিয়ে আলোচনা করে, তাহলে এটা ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। তাহলে আমরা এটুকু হচ্ছে আসি, আমরা রিভিউ করি আবার। যখন হচ্ছে একটা পুরো বাক্য বিলাত থেকে ফেরত, এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।
যেটা আমরা দেখতে পেলাম এটা একটা বাক্য, এই পুরোটা একটা বাক্য, তাহলে আমরা বলতে পারি এটা ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমান বাক্য। আবার বলা যায় এই বাক্যটা থেকে হয়ে গেল কি পদ, তাহলে এটা কি সমস্ত পদ, অর্থাৎ ব্যাস বাক্য থেকে আমরা যা পেলাম সেটা হচ্ছে কি সমস্ত পদ। আর সমস্ত পদের মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ। আবার দেখি আমরা সমগ্র সমাসের মধ্যে ফেরত আছে, সমস্ত পদের মধ্যে ফেরত আছে, বিলাত আছে, ফেরত আছে, আবার সমসমান পদের মধ্যেও বিলাত এবং ফেরত আছে। তো সবগুলো পুরো সমাসের মধ্যে কি আছে? বিলাত এবং ফেরত আছে। আর এগুলোকে বলা হয় সমসমান পদ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাব সমাসের প্রকারভেদ। সমাস মূলত 6 প্রকার। আবার আমরা অর্থানুসারে এটাকে 4 প্রকার করে দিতে পারবো। দেখি আমরা কিভাবে করা যায়। আমরা খুব সহজে এই সমাসটাকে নির্ণয় করার প্রক্রিয়াটা আজকে শিখব। তো সমাসের প্রকারভেদগুলো খুব সহজেই প্রত্যেকটা সমাস আমরা শিখব। তারপরে হচ্ছে অন্য আরেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা সমাসের আলাদা আলাদা করে বিবরণ দিব। ঠিক আছে? আমাদের প্রকারভেদে যাওয়া যায়। সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। আর এই 6 প্রকারগুলো কি হলো? দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। এটা আমরা সবাই জানি। তো যদি অর্থের দিক চিন্তা করি, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া, সংঘাত, মিলন। এবং দ্বন্দ্ব সমাসের মধ্যে আমাদের প্রথমে বলেছিলাম যে সমস্ত পদে হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। যে সমাসের মধ্যে উভয় পদের প্রধান থাকবে, অর্থাৎ উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকবে, সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিই। পিতা ও মাতা। তো এখানে আমাদের আসলে মাতা পিতা, অথবা আমরা মাতাকে হচ্ছে আগে রাখলাম সমস্ত পদের মধ্যে। তাহলে একটু দেখি, যেহেতু মাতা পিতা এটা হচ্ছে পরপদ, আর মাতা হচ্ছে পূর্বপদ। তাহলে এই সমস্ত পদ যখন আমরা দেখলাম উভয় পদেই কি আছে? প্রাধান্য আছে। আমরা মাতা পিতা বলতে একজনকে বুঝি না, দুজনকে বুঝি। তাহলে আমরা কি শিখলাম? যে দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদে কি থাকবে? প্রাধান্য থাকবে। মাতা পিতা বললে আমরা একজনকে বুঝি না, উভয়কেই বুঝি। তাহলে এরকম অর্থটা হচ্ছে যদি আমাদের সামনে হচ্ছে আসে যে দুটোকেই বোঝানো হয়, উভয় পদকেই যদি বোঝানো হয়, তখন কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। আমি আবারও বলছি, দ্বন্দ্ব সমাসের মধ্যে পরপদ এবং পূর্বপদ উভয় পদের হচ্ছে প্রাধান্য থাকবে। আমরা আসি দ্বিগু সমাস। এখন এই দ্বিগু সমাসের মধ্যে সংখ্যা থাকবে এবং তার পরপদের অর্থ প্রধান হবে। দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রধান হবে? পরপদের অর্থ। আবার ঠিক একইভাবে কর্মধারয় যে সমাসটা আছে সেই সমাসের মধ্যেও পরপদের অর্থ প্রধান থাকবে। আবার তৎপুরুষ সমাসের মধ্যেও পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এই তিনটা সমাস দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটার মধ্যে কার অর্থ প্রধান প্রাধান্য পাবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমরা বলতে পারি যে দিক, তৎ, পর। অর্থাৎ দিক, তৎ, পর বলতে আমরা একটা শব্দ প্রতিদিনই শুনি। আমাদের করোনার শুরু হওয়ার পর থেকে সবাই বলে যে আমরা সরকারি যারা আমলা আছে বা যারা রাজনীতিবিদ আছে তারা বলে যে আমরা সব দিক থেকে তৎপর। সব দিক থেকে করোনার বিরুদ্ধে তারা তৎপর। তাই এই দিক, তৎপর দিয়ে আমরা বুঝতে পারি, দেখো দিক হচ্ছে দ্বিগু, দি দিয়ে হচ্ছে দ্বিগু, আর ক দিয়ে হচ্ছে কর্মধারয়, আর ত দিয়ে হচ্ছে তৎপুরুষ, আর এই পর দিয়ে হচ্ছে পরপদ। তাহলে কি দাঁড়ালো? দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটা সমাসের মধ্যে পরপদের অর্থ প্রাধান্য পাবে। ঠিক আছে? আমি আবারও বলছি, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটা সমাসের পরপদের অর্থ প্রাধান্য পাবে। ঠিক আছে? আমরা এক উদাহরণের মাধ্যমে জেনে নিই। আমি বললাম ত্রিফলা। ত্রিফলা। এখন আমাদের এখানে লেখা আছে, একটু খেয়াল করো, দ্বিগুর পাশে লিখে দিয়েছে সমহারে সংখ্যা। যদি কোনো সংখ্যা বোঝাবে এবং তার এই ফলা মানে হচ্ছে ফল। ত্রিফলা বলতে আমরা বিভিন্ন তিনটা ফলের সমাহারকে বুঝি। ত্রিফলা বলতে অন্য কিছুকে বুঝি না। ত্রি মানে হচ্ছে তিন, আর ফলা মানে হচ্ছে ফল।
আর ত্রিফলা মানে হচ্ছে তিনটা ফলের সমাহার। তাহলে এটা ড্যাশ বাক্য হবে এরকম, ফলের সমাহার। তিনটি ফলের সমাহার, ত্রিফলা। আমরা দেখি এখন এই ত্রিফলা বলতে ত্রি হচ্ছে পূর্বপদ, আর ফলা হচ্ছে পরপদ। তো এখন আমরা ত্রিফলা বলতে ফলকে বুঝি। ত্রিফলা চূর্ণ অনেকে সকালবেলা রাতে ভিজিয়ে সকালবেলা খায়, সেটা আমরা জানি। আমাদের ইমিউন সিস্টেমকে হচ্ছে বুস্ট করে, ডেভেলপ করে। তো তিনটি ফলের সমাহার হচ্ছে ত্রিফলা। তো আমরা বলেছিলাম যে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই সমাসগুলোর মধ্যে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আমরা দেখলাম যে এখানে ফলাটার অর্থ প্রাধান্য পেল। এখন দ্বিগু হবে না কর্মধারয় হবে না তৎপুরুষ হবে? আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি, দেখো সমাহারে সংখ্যা। তাহলে এখানে তিনটি সংখ্যা আছে, ঠিক এই পূর্বপদে কি আছে? সংখ্যা আছে। তো সংখ্যা থাকার ফলে কোন সমাস হবে? আমরা বুঝিয়ে ফেলছি, দ্বিগু সমাস হবে। ঠিক আরো একটা উদাহরণ দিচ্ছি। আমাদের রাজনীতিবিদরা অনেকেই সিংহাসনে বসে আমাদের নানা উপদেশ দেয়। আমরা লিখলাম সিংহাসন। তাহলে এই সিংহাসন, এখন সিংহাসন বলতে কি আমরা সিংহকে বুঝি না আসনটাকে বুঝি? কোনটাকে বুঝি? অবশ্যই আসনটাকে বুঝি। তাহলে আসনটা কোথায় আছে? দেখো সিংহাসনটা, আসনটাকেই বুঝি আমরা। সিংহাসন বলতে সিংহটাকে বুঝি না, আসনটাকেই বুঝি। তাহলে আসনটা কোথায় আছে আমাদের? পরপদে আছে না উত্তর পূর্বপদে আছে? যেহেতু আমাদের পরপদে আছে, আমি বলেছিলাম যে পরপদের অর্থ প্রাধান্য পায় তিনটা সমাসের মধ্যে। একটা হচ্ছে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ। আবার বলছিলাম যে দ্বিগু সমাসের মধ্যে সংখ্যা থাকবে, আর কর্মধারয়ের মাঝে যে যেটি জিবি এরকম কিছু থাকতে পারে। আর তৎপুরুষের মধ্যে অবশ্যই কি থাকবে? বিভক্তি থাকবে। কি থাকবে? বিভক্তি থাকবে। তাহলে দেখো আমাদের এখানে সিংহাসন, সিংহাসনকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আসে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে আমাদের পরপদের অর্থ প্রাধান্য পেল, এবং এখানে কি নাই? বিভক্তি নাই, সংখ্যাও নাই। তাহলে বিভক্তি থাকলে হতো তৎপুরুষ, আর সংখ্যা থাকলে হতো দ্বিগু। যেহেতু তৎপুরুষ আর দ্বিগু হবে না, তাহলে আছে কোনটা? কর্মধারয়। তাহলে হবে কি? কর্মধারয় সমাস। আর এখানে দেখো এই মধ্যের পদ, আমরা জানি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে এই সিংহ এবং আসনের মাঝে কি আছে? চিহ্নিত। এই চিহ্নিতটা কি এখানে আমাদের সমস্ত পদের মধ্যে এসে, যখন আমাদের সমাসবদ্ধ পদ হয়ে গেল, তখন সমস্ত পদে এসে এই চিহ্নিতটা কি নাই? চিহ্নিতটা কি হলো? লোপ পেল, বাদ গেল। তাহলে যদি এই মধ্যের পদ হচ্ছে লোপ পাওয়ার ফলে এই সমাসটাকে বলা হবে মধ্যপদ রূপী কর্মধারয়। অর্থাৎ কর্মধারয় সমাসটাকে চারটা ভাগে ভাগ করা যায়: উপমান, উপমিত, মধ্যপদরূপী এবং রূপক কর্মধারয়। আমরা পরবর্তীতে হচ্ছে অন্য ক্লাসে আর প্রত্যেকটা সমাসের ক্লাসিফিকেশন গুলো দেখবো, শ্রেণী বিভাগগুলো দেখবো। তো আজকে মূলত হচ্ছে আমরা সমাসটা দেখে যেন চিনতে পারি কোনটা কোন সমাস, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের কর্মধারয় গেল। এরপরে যেটা আছে এরপরে আছে তৎপুরুষ সমাস। তো আমরা হচ্ছে এই করোনার সময় সবাই আমাদের বসত বাড়িতে অবস্থান করছি। তো আমি লিখলাম বসত বাড়ি।
তো একটু খেয়াল করো যে বসত বাড়ি বলতে আমি কি বাড়িকে বুঝি না বসতকে বুঝি? অবশ্যই বসত বাড়ি বলতে আমাদের সামনে আমাদের বাড়িটাই আসবে। তো যেহেতু বাড়িটা আসবে, বাড়িটা কোথায় আছে? শেষে আছে, অর্থাৎ পরপদে আছে। তাহলে পরপদের অর্থ কি এখানে প্রাধান্য পাচ্ছে। তাহলে দেখো আমরা এই বসত বাড়িকে যদি ভাঙি, ব্যাপারটা হবে এরকম। বসত এর নিমিত্তে বাড়ি, অর্থাৎ বসতের জন্য বাড়ি, সেটাকে আমরা বলি বসত বাড়ি। তো বসত বাড়ির ব্যাস বাক্যটা বা বিগ্রহ বাক্যটা হচ্ছে বসতের নিমিত্তে বাড়ি। তাহলে এই বসত এর নিমিত্তে বাড়ি, এই নিমিত্তটা হচ্ছে চতুর্থী বিভক্তি। ঠিক আছে, যে জন্য এগুলো হচ্ছে আমরা কি বলি চতুর্থী বিভক্তি। তাহলে এই বসত বাড়িটা যেহেতু বিভক্তি আছে, আমরা বাড়িটাকে বুঝি, তাহলে আমরা বলতে পারি তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। কেন? আমরা এই পূর্বের দুটো সমাস দেখেছিলাম, দ্বিগুতে হচ্ছে সংখ্যা থাকবে, কর্মধারয় মানে যে বা যিনি থাকবে, আর তৎপুরুষের মধ্যে অবশ্যই কি থাকবে? বিভক্তি থাকবে। তাহলে তৎপুরুষ সমাসের মধ্যে আমরা এখানে বিভক্তি পেয়ে গেলাম, নিমিত্তে পেয়ে গেলাম, অথবা এই একটা আমি এখানে না দিয়ে এখানে লিখতে পারি বসতির। তো মূলত হচ্ছে নিমিত্তে বা জন্য, এই জন্য আমরা বলতে পারি কি এটা নিমিত্ত অর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে এটা কি হবে? চতুর্থী তৎপুরুষ হবে। তারপরে আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়ীভাব সমাসে বলছিলাম যে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে একটু দেখি আমরা, আমি এটা বর্তমানে হচ্ছে সারা পৃথিবীতেই একটা বিষয়ে খুব প্রচলিত, সেটা হচ্ছে দুর্নীতি। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়, আমি লিখলাম দুর্নীতি। আচ্ছা আমরা একটু খেয়াল করি, আমি বলেছি যে অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। ঠিক আছে, এখন আমরা দুর্নীতি বলতে কি নীতিকে বুঝি নাকি নীতির অভাবকে বুঝি? অবশ্যই নীতিকে বুঝি না। তাহলে নীতিটা হচ্ছে কোথায় আছে? পরপদে আছে। তাহলে নীতিটা বাদ, আমাদের অর্থটা কি? এই প্রথমটাকে দু দিয়ে হচ্ছে খারাপ কিছুকে বোঝায়। দু দিয়ে যেমন দুশ্চরিত্র, যার খারাপ চরিত্র। তো নীতিটা হচ্ছে দুর্নীতি যখন বলবো, দুটা হচ্ছে একটা উপসর্গ। কারণ দু উপসর্গটা যখন নীতির সাথে বসবে তখন নীতি হবে, নীতি থাকবে না চলে যাবে, অর্থাৎ নীতির অভাব। দুর্নীতির ব্যাস বাক্যটা কি আসছে? আর এরকম নীতির অভাব হলে আমরা সেটাকে কি বলবো? দুর্নীতি বলবো। তাহলে দুর্নীতি বললে আমরা পূর্বপদের অর্থটাই হচ্ছে কি হচ্ছে? প্রাধান্য পাচ্ছে। এই নীতির অর্থটা প্রাধান্য পাচ্ছে না। তাহলে দুর্নীতি কোন সমাস হবে? অব্যয়ীভাব সমাস হবে। বর্ষণের ফুটোটা দেন। তাহলে আমরা কি শিখলাম যে অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখে দিলাম যে দুর্নীতির মধ্যে নীতির অভাব যখন ঘটেছে তখন কি হলো? দুর্নীতি হলো। আর এই নীতির অর্থ অর্থ প্রাধান্য না পেয়ে এই দুইয়ের অর্থটাই প্রাধান্য পেল। তাহলে আমরা বলতে পারি যে পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে কি হয়? অব্যয়ীভাব সমাস হয়। তারপরে যেটা আছে একেবারে শেষ, বহু দিঘি। বহু শব্দের অর্থ হচ্ছে অনেক, আর বিহি শব্দের অর্থ হচ্ছে ধান। তাহলে অনেক ধান আছে যেটা, যার সেটি হচ্ছে কি? বহুব্রীহি। তাহলে দেখি আমরা একটু এর বহুব্রীহির মধ্যে নতুন কিছু আসবে, অর্থাৎ তার অর্থটা হচ্ছে পূর্বপদ এবং পরপদের কোনো অর্থই প্রাধান্য পাবে না, নতুন কোনো কিছুর অর্থ প্রাধান্য পাবে, সেটা হবে কি? বহুব্রীহি। আর এই বহুব্রীহির মধ্যে শেষে হচ্ছে যে বা যার থাকবে। আমরা বলেছিলাম যে কর্মধারয় সমাসে দেশ বাক্যে যে, যেটি, যার এগুলো থাকবে কোথায়? মাঝে। আর বহুব্রীহি সমাসে থাকবে কোথায়? শেষে। আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে নিব। আমরা দুইটা উদাহরণ নিই, এটা হচ্ছে অন্তরীপ। এই অন্তরীপের ব্যাস বাক্য হচ্ছে অন্তর্গত। এর ব্যাস বাক্যটা এরকম,
আমরা একটু খেয়াল করি যে অন্তরীপ, অন্তরীপ বলতে বোঝায় যেটা ক্রমশ সরু হয়ে পানিতে মিশে যাচ্ছে। তাহলে এটা ব্যাস বাক্যটা হচ্ছে অন্তর্গত অপজার। তাহলে শেষে কি আছে? যার আছে। আমি বলেছিলাম যে বহুব্রীহি সমাসের মধ্যে ব্যাস বাক্যে শেষে যার, যে, যেটি এরকম থাকতে পারে। তাহলে এটুকু দেখে আমরা বুঝতে পারছি সেটা কি বহুব্রীহি সমাস হবে। আবার অন্তরীপ বলতে অন্তর্গত অপজার। এখন অন্তর্গত অপ শব্দের অর্থ হচ্ছে পানি, পানির নিকটে যার। মোহাম্মদ জাহিদ হাসান বলেছেন যে স্যার অবৈভাব এর সংজ্ঞাটা আবার একটু বলেন। অবৈভাবের আসলে সংজ্ঞাটা আমি এরকম ভাবে মানে ফরমালি সংজ্ঞা বলি নাই। আচ্ছা, উত্তরটা দিচ্ছি। অবৈভাব সমাসের মধ্যে আমি এখন দেখাচ্ছি সমাসটা কিভাবে আমরা চিনতে পারবো, সমাসটা চেনার উপায়। আমরা হুট করে হচ্ছে পরীক্ষা হলে আমাদের বিভিন্ন সমাস আসে, সেটা আমরা বুঝতে পারি না যেটা কোন সমাস। তো আমি আরেকটা ক্লাস নিব, তখন হচ্ছে প্রত্যেকটা ফরমাল সংজ্ঞাগুলো দিয়ে দিব। তো আজকের ক্লাসে হচ্ছে সমাসটা দেখে যেন আমি চিনতে পারি যে এটা কোন সমাস, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, অবৈভাব সমাস, এই অবৈভাব সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। কারণ আমরা উদাহরণ দিয়েছিলাম দুর্নীতি। দুর্নীতির মধ্যে নীতির অভাব যখন ঘটে তখন সেটা কি হয়? দুর্নীতি হয়। অর্থাৎ দুর্নীতি দিয়ে নীতিকে বুঝি না, নীতি হচ্ছে পরপদ আর পূর্বপদ হচ্ছে দু। আর দু হচ্ছে খারাপ কোনো বিষয় বোঝালে। কারণ দুর্নীতি দিয়ে হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে যে সমাসের মধ্যে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে সেটা হবে কি? অবৈভাব সমাস। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আমাদের বহুব্রীহি সমাসে। তো বহুব্রীহি সমাসে এটা একটা বোর্ডে এসেছিল অন্তরীপ। তাহলে এই অন্তরীপের ব্যাস বাক্যটা হচ্ছে অন্তর্গত অপজার। এখানে অপ শব্দের অর্থ হচ্ছে জল বা পানি, যার কাছাকাছি হচ্ছে পানি আছে। আর অন্তরীপ বলতে বোঝায় যেটা ক্রমশ সরু হয়ে একটা উঁচু জায়গা ক্রমশ সরু হয়ে যেটা সমুদ্রে বা পানিতে মিশে যাবে সেটাকে কি বলা হবে? অন্তরীপ বলা হবে। উত্তম আশা অন্তরীপ আছে, তারপরে হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ আছে। তোমরা হচ্ছে যারা পারো ইউটিউব বা গুগল করে হচ্ছে দেখে নিবে। ঠিক আছে, আমাদের তাহলে দেখো একটা বিষয়, আমরা 6টা সমাসের আলোচনা করলাম, কিন্তু মূলত হচ্ছে আমাদের অর্থানুসারে সমাস হয়ে গেল কয়টা? 4টা। কিভাবে দেখো, উভয় পদ যদি প্রাধান্য পায়, উভয় পদের অর্থ যদি প্রধান হয়, তখন সেটা হবে দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটার অর্থ হচ্ছে পরপদের অর্থ প্রধান পাবে। দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটা সমাসে পরপদের অর্থ প্রধান হবে। তাহলে আমরা দেখি দিক তৎপর, সহজে আমরা মনে রাখতে পারি দিক তৎপর, দিক, দ্বিগু, পতে, কর্মধারয়, ততে, তৎপুরুষ, আর পরে হচ্ছে পরপদ। তাহলে মনে রাখতে হবে আমাদের যে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এই তিনটা সমাসের মধ্যে পরপদের অর্থ প্রাধান্য পায়, আর দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয়ের অর্থ প্রাধান্য পায়। এরপরে আসি অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসের মধ্যে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। এরপরে যেটা আছে বহুব্রীহি। বহুব্রীহি হচ্ছে নতুন কিছু, অর্থাৎ সেটা পূর্বপদকে চিনবে না, পরপদকে চিনবে না, সে নতুন কোনো অর্থ প্রকাশ করবে, সেটাকে বলা হবে কি? বহুব্রীহি সমাস। তো আমরা হচ্ছে অলরেডি উদাহরণের মাধ্যমে দেখিয়েছি। তাহলে আজকে কিছু আমরা বোর্ডের কিছু বিষয় আছে, আমরা দেখি করতে পারি কিনা। সালের ঢাকা বোর্ডে একটা প্রশ্ন এসেছিল, সাহিত্য সভা। এখন তোমাকে যদি বলি যে সাহিত্য সভা কোন সমাস, এখন দেখো তো, একটু চিন্তা করো, আমার সাহিত্য সভা, সাহিত্য হচ্ছে পূর্বপদ আর সভা হচ্ছে পরপদ। এখন তুমি সাহিত্য সভার মধ্যে আসলা, আইসা কি তুমি সাহিত্য দেখবা না সভা দেখবা? অবশ্যই সভাটা দেখবা। কারণ সভাটা যদি তুমি দেখো তোমার চোখে কি পড়বে? সভাটাই তো পড়বে। তাহলে সভাটা যদি পড়ে তাহলে কোন কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এবং এখানে কি কোন সাহিত্য সভাটাকে আমি যদি ভাঙি, অর্থাৎ এটাকে ব্যাস বাক্য যদি করি, তাহলে হচ্ছে আসবে এরকম, সাহিত্য বিষয়ক সভা। তাহলে আমরা দেখি যে পরপদের অর্থ প্রাধান্য পেল। এখন এখানে কোনো বিভক্তি আছে? বিভক্তি নাই। তাহলে কি হবে না? তৎপুরুষ হবে না, তৎপুরুষ বাদ। এরপরে কোনো সংখ্যা আছে? সংখ্যা নাই। তাহলে কি বাদ? দ্বিগুবাদ। তাহলে আমরা জানি যে দ্বিগুতে কি থাকবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেখানে সংখ্যা থাকবে। কিন্তু এখানে কি নেই? সংখ্যা নাই। আবার আমাদের তৎপুরুষের মধ্যে বিভক্তি থাকবে, এখানে কি নাই? বিভক্তিও নাই। তাহলে আমরা কি বলতে পারি এটাকে? কি আছে শেষে? অবশ্যই কর্মধারয়, অর্থাৎ
তিনটা সমাসের মধ্যে পরপদের অর্থ প্রাধান্য পায়। যেহেতু আমাদের বিভক্তি নাই, সংখ্যাও নাই, তাহলে আমরা এটাকে কি বলবো? কর্মধারয় বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে এই কর্মধারয়ের মধ্যে যে পদটা, সেই পদটা কি সমস্ত পদে গিয়ে নাই, অর্থাৎ লোপ পেয়েছে। তাহলে এটা কি মধ্য পদরূপী কর্মধারয় সমাস। বুঝা গেছে? আমরা আরো একটা উদাহরণ দিই। এটা একটা বোর্ডের কোশ্চেন আসছিল, চন্দ্রমুখ। এখন একটু চিন্তা করো, যখন চন্দ্রমুখ বলা হয় তখন তোমার মাঝে কি চারটা আসে না মুখটা আসে? অর্থাৎ মুখটাকে আমরা বুঝি না চন্দ্রটাকে বুঝি? অবশ্যই মুখটাকে বুঝি। তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পেল? পরপদ। এবং এখানে কি নাই, কোন সংখ্যা আছে? সংখ্যা নাই। আবার এখানে ব্যাস বাক্য যদি করি, চন্দ্রের ন্যায় মুখ, অর্থাৎ চাঁদের মতো মুখ যেটা, তাহলে চন্দ্রের ন্যায় মুখ এখানে হচ্ছে আমাদের তুলনা বুঝিয়েছে। তাহলে তুলনা বোঝানোর ক্ষেত্রে এখানে চন্দ্রমুখ আসলে কি মানুষের মুখ কি চাঁদের মতো হয় বাস্তবে? তোমার কি মনে হয়? আমি বললাম যে তোমাদের চাঁদ মুখ বা তোমাদের চন্দ্রমুখ অনেকদিন যাবত দেখি না, তোমরা হচ্ছে অনেকদিন যাবত ক্লাসে আসো না। তাহলে যখন আমি এই কথা বলবো তখন তোমাদের মুখগুলো কি বুঝাবে? চাঁদগুলোকে না, চাঁদটাকে না, চাঁদ তো আর গুলো হয় না, তো চাঁদটাকে বুঝাবে না, তোমাদের মুখগুলোকে বুঝাবে। তাহলে চন্দ্রমুখ, এখন এই কথাটা হচ্ছে চন্দ্রমুখ যখন বলা হবে এই উপমাটা হচ্ছে একটা মিথ্যা। তাহলে মিথ্যা যদি হয় সেটাকে আমরা বলি উপমিত কর্মধারয়। না ভাই সমস্যা নাই। আচ্ছা কন্টিনিউ করবো, ব্রেক দেওয়া যাবে না। আপনি ক্লাসটা করে করলেন যে আওয়াজ হচ্ছে না, আপনারা কন্টিনিউ করতে থাকেন। তো এর কি আমরা আচ্ছা, আমাদের একটু গোলযোগের জন্য হচ্ছে একটু সমস্যা হয়েছিল, আমরা ক্লাসে আবার ফিরে আসি। তাহলে বলছিলাম যে চন্দ্রমুখ, তাহলে মুখটাকে আমরা বুঝি, চাঁদটাকে না। তাহলে কি হবে? এটা পরপদ প্রধান। আর পরপদ প্রধানের মধ্যে কি নাই? বিভক্তি নাই, তারপরে কি নাই? কোনো সংখ্যা নাই। মানে কি হবে? কর্মধারয় হবে। আর এই কর্মধারয়টা হচ্ছে উপমিত কর্মধারয়। চন্দ্রমুখ আমি উপমা দিলে সেটা হচ্ছে একটা মিথ্যা কথা। আর যদি মিথ্যা হয়ে যায় তখন কি হবে? উপমিত হবে। আর যদি সত্য হয়, বাস্তবের সাথে মিল থাকে, তখন কি হবে? উপমান। ঠিক আছে? আমরা কর্মধারয় যখন সেই বিভাগ দেখব তখন হচ্ছে এটা পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দিব। কোনো ই নাই, সবাই দেখতেছে, সমস্যা নাই, চালা যান, জাস্ট ক্যারি অন ইউ। তাহলে আমি ক্লাসটা আবার রিভিউ করে দিব, রিভিউ করে হচ্ছে শেষ করে দিব। ঠিক আছে? তাহলে আমরা একটু কাজ করি, দেখি আমাদের মানে প্র্যাকটিস করতে পারি কিনা। আমি তোমাদের কাজ দেখাই যে তোমরা হচ্ছে সেটা উত্তর বের করতে পারো কিনা। আমি বললাম পঙ্কজ। এখন এই পঙ্কজের ব্যাস বাক্যটা হচ্ছে পঙ্কে জন্ম যার। এখন পঙ্কজ অর্থ তোমরা জানো কিনা জানি না। পঙ্কজ অর্থ হচ্ছে পদ্ম ফুল। আর পঙ্ক শব্দের অর্থ, এটাকে ব্যাস বাক্য যদি করি, পঙ্কে জন্ম যার। এখন আমি বলেছিলাম যে যদি যার শেষে থাকে, যে বা যার, সেটা যদি শেষে থাকে তাহলে কি হবে? অবশ্যই বহুব্রীহি হবে। আর এখানে পঙ্কে জন্মজাত, পানিতে জন্মজাত, পানিতে অনেক কিছুই কি হয়? জন্মগ্রহণ করে, কিন্তু সেটা কি হয় না? পদ্ম হয় না। অর্থাৎ ব্যাস বাক্যের যে অর্থ আর এটার সমস্ত পদের যে অর্থ, পুরোটাই কি একটা আলাদা বিষয়। এরকম পুরোটা যদি আলাদা হয় তখন সেটাকে আমরা কি বলি? বহুব্রীহি সমাস বলি। তাহলে পঙ্কজ কি হবে? বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে, আমরা একেবারে শুরুতে চলে যাই। তো সমাস অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন, একপদীকরণ। সমাসের মধ্যে কি হয়? একাধিক পদ হচ্ছে এক পদে রূপান্তরিত হয়। তারপর আমরা সমাসের প্রতীকী বলেছিলাম পাঁচটি, অর্থাৎ ব্যাস বাক্য, সমস্ত পদ, সমসমান পদ, এরপরে হচ্ছে পূর্বপদ আর পরপদ। এই পাঁচটা মিলে একে বলা হয় সমাসের প্রতীকী। তার সমাসের প্রতীকী কয়টা? পাঁচটা। সমাসকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়। আবার ঠিক আমি অর্থানুসারে হচ্ছে 4টা ভাগে রেখে পারি। দ্বন্দ্ব সমাস আর এই তিনটাকে হচ্ছে দুইটাকে একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ এই তিনটার অর্থই হচ্ছে কি? পরপদ প্রধান। তিনটাকে যদি একটা করে দেই তাহলে হচ্ছে কয়টা? 4টা হয়ে যাচ্ছে। তাহলে অর্থানুসারে আমি কয়টা করলাম? 4টা করলাম। আমরা সমাজটা শিখবো হচ্ছে অর্থানুসারে, কিভাবে হচ্ছে অর্থ দেখে সমাজটা করা যায় সেটা
এখন পর্যন্ত আমি সেটা দেখিয়ে দিয়েছি। এরপরে আসো, বলেছিলাম দ্বন্দ্ব সমাসে কি হবে, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। আর দ্বিগু সমাসে হচ্ছে দ্বিগু কর্মধারা তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পাবে। দ্বিগু সমাসের মধ্যে সমহারে বা সংখ্যা থাকবে। যখন আমি ব্যাস বাক্য করবো অথবা সমস্ত পদে দেখা যাবে সেখানে কি আছে, দ্বিগু সমাসে সংখ্যা আছে। আবার কর্মধারয় সমাসের মাঝে হচ্ছে ব্যাস বাক্যে যে বা যেটি থাকবে, আর তৎপুরুষের মধ্যে বিভক্তি থাকবে। তাহলে এই গেল আমাদের হচ্ছে তৎপুরুষ পর্যন্ত। এরপরে হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে কি করবে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। এরপরে হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কি আসবে, নতুন কিছু আসবে। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে অন্য একটা ক্লাস নিয়ে আবার হাজির হব, অথবা এটার বাকি অংশ হচ্ছে আরেকটা দিন নিয়ে নিব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর শেষের কথা হচ্ছে সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ। যুবরাজ, হ্যাঁ।